কয়েক দশক ধরে ইরানের নামে বিভিন্ন নিষেধাজ্ঞা, সংঘর্ষ এবং পারমাণবিক উত্তেজনার মতো শব্দ সংবাদপত্রের শিরোনামে উপস্থিত হয়েছে। তবুও যেন প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসেন এবং এমন সব শহরে পা রাখেন যেখানে সূর্যের আলোতে ফিরোজা রঙের মসজিদগুলো উজ্জ্বল হয়ে ওঠে, প্রাচীন বাজারগুলো প্রাণশক্তিতে ভরপুর থাকে এবং পারস্য সাম্রাজ্যের ধ্বংসাবশেষ মরুভূমি থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। ইরান একটি বিশাল দেশ, যা প্রায় 1.65 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম একটা দেশ। আপনি জেনে অবাক হবেন যে এটি পৃথিবীর অন্যতম একটি ভৌগোলিক কৌশলগত স্থানে অবস্থিত, যার দক্ষিণে রয়েছে হরমুজ প্রণালী এবং এটি একটি সংকীর্ণ জলপথ যার মধ্য দিয়ে প্রায় প্রত্যেক দিন বিশ্বের মোট তেলের 20% পরিবাহিত হয়। অনেকেই হয়তো জানেন না যে এই দেশের ভূপ্রকৃতিক অত্যন্ত বিচিত্রময়। ইরানের ভেতরে একই সঙ্গে উচ্চ পাহাড় রয়েছে, বিশাল মরুভূমি রয়েছে, আবার উর্বর বনভূমি এবং দীর্ঘ উপকূল রেখাও রয়েছে। এর মরুভূমি এবং পাহাড়ের নিচে বিশ্বের বৃহত্তম তেল ও গ্যাসের মজুদের কিছু অংশ রয়েছে, যা দেশটির বৈশ্বিক জ্বালানির সাথে গভীরভাবে সংযুক্ত রয়েছে। বিভিন্ন সংবাদপত্রের শিরোনামের বাইরে আপনি যদি একটু চিন্তা করেন, আপনি দেখবেন এখানে সভ্যতার হাজার বছরের পুরনো একটি গল্প বিদ্যমান রয়েছে, যা তেল দিয়ে নয় বরং ইতিহাস দিয়েই লেখা। আধুনিক রাজনীতির অনেক আগেই এই ভূমি ছিল প্রাচীন পারস্যের একটি কেন্দ্রবিন্দু। সিল্ক রোড মরুভূমি পেরিয়ে একসময় কাফেলাগুলো ইয়াজদ এবং ইস্পাহানের মতো শহরগুলোকেই যুক্ত করত। রাজকীয় পথগুলো পার্সেপোলিসের মতো সাম্রাজ্যিক রাজধানী এবং ইউনেস্কো সুরক্ষিত স্মৃতিস্তম্ভগুলোকে সংযুক্ত করেছিল। বিভিন্ন দেশের সাথে জড়িয়ে নানা চ্যালেঞ্জের সত্ত্বেও এই সব ঐতিহাসিক যে স্থানগুলো আশেপাশে জনজীবন স্বাভাবিকভাবেই এখনও চলছে। ঐতিহাসিক স্থানগুলো নিকটবর্তী যে সম্প্রদায়গুলো আছে এখনও সেখানে পর্যটকদের স্বাগতম জানায়, যেখানে ঐতিহ্য অত্যন্ত গভীর এবং সাংস্কৃতিক ঐতিহ্য গর্বের উৎস হিসাবে রয়ে গেছে। আপনি যদি ইরানকে একটু বুঝতে চান তাহলে আমাদেরকে এই শিরোনামগুলোকে পেছনে ফেলে দেশের ভিতরে গিয়ে একটি যাত্রা শুরু করতে হবে। এটি এমন একটি জায়গা যেখানে সভ্যতাগুলো বিকশিত হয়েছে, পতন ঘটেছে, আবার নিঃশব্দে টিকেও রয়েছে। যাত্রার আগে এই দেশের নাম সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ বিবরণ স্পষ্ট করা প্রয়োজন। কয়েক শতাব্দী ধরে পশ্চিমা বিশ্বের কাছে এই ভূমির নাম ছিল পারস্য, যা দক্ষিণের অঞ্চল পার্সা থেকে এসেছে এবং একসময় এটি প্রাচীন পারস্য সাম্রাজ্যের কেন্দ্রস্থল ছিল। কিন্তু এখনকার অধিবাসীরা দীর্ঘকাল ধরে তাদের মাতৃভূমিকে ইরান বলেই ডাকত, যা একটি পুরনো পার্সিক শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে আর্যদের ভূমি। 1935 সালে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দাপ্তরিক ব্যবহারের জন্য এই দেশটির নামটি ইরান গ্রহণ করতে বলে। বর্তমানে উভয় শব্দটাই কিন্তু প্রচলিত আছে। যেমন ইরান শব্দটি ব্যবহার হয় বর্তমান আধুনিক রাষ্ট্রকে বোঝানোর জন্য, অন্যদিকে পারস্য নামটি ব্যবহার করা হয় প্রাচীন সভ্যতা, সাংস্কৃতিক এবং সাম্রাজ্যিক অতীতকে স্মরণ করিয়ে দেয়। আজকের ইরানকে বুঝতে হলে আমাদেরকে পারস্যের সেই ইতিহাসেই আবার ফিরে যেতে হবে। আধুনিক রাষ্ট্র গঠনের অনেক আগেই এই অঞ্চলটি প্রাচীন বিশ্বের অন্যতম শক্তিশালী সভ্যতা পারস্যের প্রাণকেন্দ্র ছিল। পারস্য শাসকরা সাম্রাজ্য গড়ে তুলেছিল যা বাণিজ্যিক ও কূটনৈতিক মাধ্যমে দূরবর্তী সাংস্কৃতিকগুলোকে যুক্ত করেছিল। কিন্তু এই একই ভূগোল যেমন সমৃদ্ধি এনেছিল, ঠিক তেমনি শতাব্দীর পর শতাব্দী ধরে আলেকজান্ডার থেকে শুরু করে আরব খেলাফত এবং পরবর্তীতে তুর্কি এবং মঙ্গোলিয়া শক্তির আক্রমণের পথও উন্মুক্ত করে দিয়েছিল। জমির দখলের লড়াইয়ের বাইরে সমুদ্রের নিয়ন্ত্রণও এই অঞ্চলের ক্ষমতা নির্ধারণের বড় ভূমিকা রেখেছে। ইরানের দক্ষিণ উপকূলে পারস্য উপসাগর এবং এর প্রবেশপথে হরমুজ প্রণালী অবস্থিত। আজও বিশাল তেলের ট্যাঙ্কগুলো ঠিক এই সংকীর্ণ প্রণালী দিয়েই যাতায়াত করে, যা বিশ্বের জ্বালানি সরবরাহের প্রায় 20% বহন করে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই জলপথের নিয়ন্ত্রণ মানেই ছিল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক করিডোরের উপর প্রভাব বিস্তার করা।
ইরানের ভিতরে যা ঘটে তা খুব কমই কেবল তার সীমান্তের মধ্যেই সীমাবদ্ধ থাকে। দেশটি স্থিতিশীল থাকলে তা পুরো অঞ্চলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, কিন্তু যদি উত্তেজনার বাড়ে তাহলে প্রভাব আপনার এই যে বিভিন্ন সিন্ডিকেট, বাণিজ্য পথ এবং প্রতিবেশী দেশগুলো সিদ্ধান্তের উপরে পড়ে যায়। 20 শতাব্দীতে এই প্রাচীন উত্তেজনা নতুন রূপে ফিরে আসে। 1979 সালে ইসলামী বিপ্লবের পর এই অঞ্চলটি এমনিতেই অস্থিতিশীল ছিল এবং 1980 সালে প্রতিবেশী ইরাক আক্রমণ চালালে আধুনিক মধ্যপ্রাচ্যের অন্যতম দীর্ঘ এবং ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হয়। 1988 সালে যুদ্ধবিরতি হওয়ার আগেই এই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নেয় এবং পুরো অঞ্চলের যে রাজনীতিকে আবার পুনর্গঠন করতে হয়। ইরান ইরাক যুদ্ধের কয়েক দশক পর এই অঞ্চলটি আবারও ব্যাপক সংঘাতের ঝুঁকিতে রয়েছে। 2026 সালে ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে, যেটা আমরা দৈনন্দিন দিনেই আমরা নিউজে দেখতে পাচ্ছি, যা কয়েক দশকের মধ্যেই এই শক্তিগুলোর মধ্যে অন্যতম সরাসরি সংঘাতের হিসেবেই চিহ্নিত করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে আবারও এমন এক সংঘাতের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে যার ফলাফল এই অঞ্চলের বাইরে অনেক দূর পর্যন্ত পৌঁছাবে, ইনক্লুডেড বাংলাদেশ। তা সত্ত্বেও ইরানের জনজীবন থেমে নেই, কারণ এখানে ইতিহাস কখনোই কিন্তু হারিয়ে যায়নি। এটি এই ভূমিতে খোদাই করা আছে এবং সংস্কৃতির সাথেই মিশে আছে। পশ্চিম এশিয়ার হৃদপিণ্ডে অবস্থিত ইরান এমন এক জায়গায় যেখানে বিভিন্ন মহাদেশের সংস্কৃতি মিল ঘটিয়েছে, একই সঙ্গে যুক্ত আছে। হাজার হাজার বছর ধরে এই ভূমি মহাদেশগুলোর যে মধ্যে একটি সেতু হিসাবে কাজ করেছে। উত্তরে ইরানের যে কাস্পিয়ান সাগরের সাথে সংযুক্ত, যা দেশটি কায়সাস, রাশিয়া এবং পূর্ব ইউরোপের সাথে যুক্ত করে। শতাব্দী ধরে এই উপকূলের বন্দরগুলো পারস্যের যে বাণিজ্য নেটওয়ার্ক আছে সেগুলো উত্তরের বাজারের সঙ্গে সংযুক্ত করতে সাহায্য করে। পশ্চিমে তুরস্ক এবং ইরাকের সাথে ইরানের দীর্ঘ সীমান্ত রয়েছে, যা ঐতিহাসিকভাবেই পারস্যের যে জগৎ এবং যে ভূসাগরীয় অঞ্চল মিলনস্থল। পূর্ব ইরান আফগানিস্তান ও পাকিস্তানের দিকেই প্রসারিত হয়েছে, যা একসময় সিল্ক রোড এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার বাজারের সাথে পারস্যিক যুক্ত করত। দক্ষিণ উপকূলটি হরমুজ প্রণালীতে মিশে অবস্থিত, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ। তো আজকে আমরা অনেক কিছুই জানলাম এবং ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমরা চেষ্টা করব, আমরা এখনও অনেক অজানা তথ্য আছে যেগুলো আমরা পরবর্তী এপিসোডে আলোচনা করব। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে সামনের এপিসোডে।